শিরিষার ওল্ড সিটির এখান থেকে আমাদের আজকে ট্যুর স্টার্ট হলো। আজ 1 মে 2024 সকাল 9টার সময় এখান থেকে বেরোলাম। এই বাঁ দিকে হচ্ছে ক্যাসপিয়ান সাগর, এই রাস্তা দিয়ে এখন আমরা যাব গোবুস্তান, মাড ভলকানো, ফায়ার মাউন্টেন, হায়দার আলিয়াব সেন্টার, এই সমস্ত কিছু সারাদিন দেখে সন্ধ্যাবেলা ব্যাক করব। বাকু শহরটা একটু পাহাড়ি আছে, রাস্তাঘাট খুব উঁচু নিচু, সামনের দিকে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে উপরের দিকে উঠে গেছে রাস্তাটা। এই সামনে দেখা যাচ্ছে ক্যাসপিয়ান সি। আজারবাইজানের ককেসাস মাউন্টেন। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, বাঁ দিকটাতে পুরোটাই ক্যাসপিয়ান সির ধার দিয়ে এই রাস্তা, সামনে এইরকম একেবারে ধুধু মরুভূমির মতন লাগছে এদিকটা। বাকু হচ্ছে তেল আর ন্যাচারাল গ্যাসের জন্য বিখ্যাত, সেই ভূগোলে পড়েছি আমরা ছোটবেলায়। এখানে এসে এখন দেখছি এখানে দূরে রিফাইনারি হচ্ছে কিছু দেখা যাচ্ছে বিশাল এলাকা জুড়ে। গোবুস্তান ন্যাশনাল হিস্টোরিক্যাল আর্টিস্ট প্রিজার্ভ, এখানে এসছি আমরা। এখানে রকটাতে লেখা আছে, এই এন্ট্রি গেটে এখন চেকিং করে ভেতরে ঢুকতে দেবে। সামনের গাড়িগুলোর চেকিং চলছে। এই গেট দিয়ে ভেতরে ঢোকার পরে এরকম, এটা অনেকটা সেমি ডেজার্ট এলাকা। এদিকটা একেবারে রুক্ষ মরুভূমির মতনই, মাটি আর পাথরের পাহাড়। হচ্ছে গোবুস্তান রক আর্ট। এখানটাতেই 6000 পেন্টিং এখানে পাওয়া গেছে। আজ থেকে প্রায় 5000 থেকে 20,000 বছরের পুরনো সমস্ত পেন্টিংস। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এই জায়গাটা এখন। এই ওপরে ওঠার পরে সামনের দিকে এইরকম একেবারে পুরো মরুভূমির মতনই। আদিগন্ত একেবারে খালি জায়গা। এখানে কিছু ভেঙে যাওয়া অংশ রেখেছে। ঘোড়ার উপরে সৈনিক এরকম আঁকা আছে কিছু। এটা এখানকার একটা লাইমস্টোনের টুকরো। সেই সময়তে এইটাকে এরকম বাজালে পরে এটা থেকে কিন্তু পাথর হলেও
মেটালিক সাউন্ড, তখন ওয়ার্নিং দেওয়ার কাজে এটা লাগতো। এই গবুস্তান মানে হচ্ছে রকি প্লেস, এখানে প্রচুর এরকম রক কার্ভিংস আছে। এই ভেতরে গেলে পরে আমরা দেখতে পাবো 20,000 বছরের পুরনো এই সমস্ত রক কার্ভিংস গুলো। এই পাথরগুলোর গায়ে সেই সময়কার কিছু কার্ভিংস করা আছে। এগুলো রক আর্ট, এগুলো কোনো আঁকা নয় কিন্তু। To the Anazara cave, the main cave of Gobustan. You'll see 3 caves. This is the first one, and you can see a lot of petroglyphs, mostly people, smaller ones. Males are small, and the petroglyphs of females are very big. You see she has a big breast and a wide hips. That was very important for fertility. We have a lot of petroglyphs of women like this. এখান থেকে ভেতরের দিকের কেবে আরো যেতে হবে। এই পাথরের গাগুলোতেই করা আছে, ভালো করে লক্ষ্য করলে পরে বোঝা যাচ্ছে। এই আমার পেছনে এখানে সাইডের দেওয়ালগুলোতে সেই সময়কার কার্ভিংস গুলো দেখা যাচ্ছে। কোনো পেন্টিংস তো নয়, কার্ভিংস। এগুলো সমস্ত পাথর কেটে কেটে তৈরি। 6,000 এরকম কার্ভিংস আছে। তার মধ্যে বেশ কয়েকটা গুহাতে আমরা ঢুকতে পারবো। এই দিকের পাথরটাতে যেরকম পিকচারগুলো ভালো বোঝা যাচ্ছে। এই সামনে আর একটা কেভ, এখান থেকে পয়সা বোঝা যাচ্ছে দুটো ষাঁড়ের ছবি। সামনে এই হাফ প্যান্ট পরে ভদ্রলোক, পোল্যান্ডের। এটা 97th কান্ট্রি। এটা আর একটা কেভ। এই যে এখানে একটা উলফের ছবি, ঠিক পিউমাতে যেরকম থাকে ওই রকম টাইপের একটা উলফ। আর এই সামনে এটা এই শুয়োরকে তারা করেছে, এরকম কার্ভিংস করা আছে। গুহা ছিল পেছনের দিকে, আর্থকোয়েকে এইখানে এই পাথরটা পড়ার পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এই রক কার্ভিংস গুলো খুব পরিষ্কার। এই পাথরের কার্ভিংস গুলো 20,000 বছরের পুরনো। এগুলো রাশিয়ান সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে। আর এই সামনের রকটার পেছনে আর একটা কেভ আছে, সেখানে এখন যাওয়া যায় না, কিন্তু সেখানেও প্রচুর কার্ভিংস আছে এরকম। 20,000 বছর আগে মানুষ এখানে কি সিভিলাইজেশন, গবুস্তান সিভিলাইজেশন বলছে। মরুভূমির মধ্যে পাথর, তার মধ্যে ঘর করে গুহা করে, আর এই প্রচুর চিত্র এঁকে রেখেছে। এই ছবিটার মতনই আচ্ছা, এখানে অরিজিনাল লিখেছিল এটা একটা ক্যামেল। এই বৃষ্টির জল সংগ্রহ করে খাবারের জন্য এই গুহা গর্তগুলোকে করে রাখা হয়েছিল। এখানে আর একটা, ওখানে আর একটা। এখানকার সবকটা পাথরের উপরে এরকম গর্ত করে রাখা। এখানে একসাথে অনেকগুলো করা আছে। গবুস্তান রক কালচার দেখে এবার আমরা আর একটা জায়গার জন্য বেরোলাম। গবুস্তানের প্রাচীন মানুষেরা কিভাবে থাকতো তার একটা রেপ্লিকা তৈরি করে রেখেছে এখানে। আর এখানে একটা মিউজিয়াম আছে এই ধরনের বাড়ি, আর এই মানুষের মূর্তি বানিয়ে রেখেছে। আর প্রত্যেকটা বাড়ির ওপরে বিভিন্ন প্রাণীর মাথার অংশগুলোকে লাগানো আছে।
এটা এখানকার মিউজিয়াম। ভেতরে গিয়ে দেখি কি আছে। এই মিউজিয়ামের মধ্যে সেই সময়কার রক কার্ভিংসগুলোর আঁকা আছে। এখানে বিভিন্ন ছবির মাধ্যমে সেই সময়কার সিভিলাইজেশন বোঝানো হয়েছে। এখানে কিছু সেই সময়কার ব্যবহার করা বাসন। কবুস্তান মিউজিয়াম। এখন আমরা দেখতে যাচ্ছি মাড ভলকানো, পুরো কমপ্লিট অফ রোড দিয়ে। এখান থেকে আধ ঘন্টা লাগবে যেতে। একবারে মরুভূমির মতন জায়গা দিয়ে গাড়ি চলেছে, রাশিয়ান গাড়ি। প্রথম রাশিয়ান গাড়িতে চড়া। এই হচ্ছে পুরো মাটির রাস্তা, তার মধ্যে দিয়েই সামনে গাড়ি যাচ্ছে, ধুলো উঠছে একেবারে। এরকম ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে গাড়ি চলে কোথাও গেছি বলে মনে পড়ছে না। অসাধারণ। রাস্তার এরকম কন্ডিশন, কিন্তু গাড়ি চালাচ্ছে 60-70-তে। মাড ভলকানো। এখানে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে দিয়ে লাভার বদলে কাদা বেরোচ্ছে, বেরিয়ে এই যে বাইরের দিকে গড়িয়ে চলে এসছে। প্রত্যেকটাই এক একটা ভলকানো। এই যে এগুলোর মধ্যে দিয়ে এই যে গ্যাস বেরোচ্ছে, ন্যাচারাল গ্যাস। আর এখান থেকে এই যে মাঠ বেরিয়েছে ভলকানো থেকে, এই যে কাঁচা মাটি বেরিয়ে আছে লাভার মতো। এই যে আগুন বেরোচ্ছে। এই যে লাভা, এখান থেকে কাদা বেরোচ্ছে। এই যে বুদবুদের মতন কাদা এখান থেকে বেরিয়ে আসছে লাভা, আর এই বয়ে চলে যাচ্ছে। অদ্ভুত ন্যাচারাল জিনিস। প্রত্যেকটার থেকে একটু একটু করে বেরোচ্ছে। এখানে বুদবুদ উঠছে। সামনের ওইটা বেশ বড়, লাভা গলে নিচের দিকে নেমে যাচ্ছে। ওই দূরে একটা আছে, অনেকে গেছে ওখানে। এইখানে একসাথে 3টে জায়গার থেকে বেরোচ্ছে। মাড ভলকানো এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এবং এই মাড ভলকানোর সব থেকে বেশি এই আজারবাইজানেই আছে। ওই দূরে ক্যাসপিয়ান সি দেখা যাচ্ছে। বিবি হেওয়াত মস্ক, এটা আজারবাইজানের ওয়ান অফ দি ওল্ডেস্ট মস্ক। আর ওই হচ্ছে ক্যাসপিয়ান সাগরের আজারবাইজানের পোর্ট এলাকা। বিবি হেওয়াত মস্ক। এই রেস্টুরেন্টটাতে লাঞ্চের জন্য নিয়ে এসছি। Haidar Aliyev Center. Yeah, it's the biggest museum in Azerbaijan. Iraqi British architect. বিউটিফুল। আমাদের এখনো দুটো জায়গাতে যাওয়ার আছে, ফায়ার টেম্পল আর মাউন্টেন অফ ফায়ার। দুপাশে কনস্ট্রাকশন গুলো দেখো। এটা এয়ারপোর্টের রাস্তা। সামনের দুটো কনস্ট্রাকশন দেখো। একটা বাঁদিকেরটা মনে হচ্ছে মোচড় দিয়ে দিয়েছে, আর এই সামনের এটাতে এক একটা ব্লক এক একটা দিকে মুখ করে আছে। এটা পুরো প্যাচ খাওয়া। তেজগাঁ টেম্পল।
এটা হচ্ছে জোরাথ্রুস্ট হিন্দু এবং শিখদের টেম্পল। জোরাথ্রুস্টিয়ান আগুনের পূজারী, আর এখানে হিন্দুরা এবং শিখরাও এখানে পুজো করত। 18th সেঞ্চুরি শেষের দিকে যখন এখানে হিন্দু পপুলেশন আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন থেকেই এই মন্দিরে আর পূজা পাঠ সমস্ত বন্ধ হয়ে যায়। এখানে শিখ গুরুদ্বারার যে কাজ হতো বা হিন্দু মন্দিরে যে কাজ হতো তার নিদর্শন হিসাবে এখানে গণেশ বন্দনা, শিব বন্দনা এবং গুরুদ্বারার এই গুরুবাণীর ইনস্ক্রিপশন আছে এখানে দেওয়ালে। চলো দেখি গিয়ে। এটা এখানে একটা কুয়ো ছিল, এই কুয়োর থেকে এখান থেকে জল তুলে নিয়ে ওই যে সামনের বিল্ডিং এ দেখা যাচ্ছে খিলান দেওয়া, সেইটার ভেতরে হামাম, সেইখানে স্নান করার জন্য জল ট্রান্সফার করতে এখান থেকে। সংস্কৃতের গণেশ বন্দনা লেখা আছে। এগুলো এক একটা চেম্বার সেই সময়কার, এত অন্ধকার একদম। এখানে ইটারনাল ফ্লেম এগুলো জ্বলতেই থাকে, আর এই হচ্ছে মেন টেম্পলের ভেতরে ফ্লেমটা জ্বলছে। এই ঘরটাতে যারা বৃদ্ধ মানুষ তারা এখানে নিজেদেরকে ক্লিন আপ করার জন্য এই ফায়ার টেম্পলের এই ভেতরটাতে এইভাবে কিচ্ছু সাধন করত। আর এই সামনে হচ্ছে যারা পুজো পাঠের জন্য সেই ব্যবস্থা। এখানে এরকম অনেকগুলো চেম্বার করা আছে, আর এই যে দরজাগুলো এত নিচু নিচু এই কারণে যে জোরাথ্রুস্ট যারা তারা বিশ্বাস করতো যে সবসময়তে মাথা নিচু করেই দেবতার কাছে শরণ নিতে হবে, তাই জন্য চাই না চাই মাথা নিচু করে এখান দিয়ে ঢুকতে হতো। সব থেকে পুরনো কেভ, সিল্ক রুটে যে ব্যবসায়ীরা আসতো তারা এই পোর্শনটাতে থাকতো, আর তাদের অ্যানিমালসরা থাকতো এদিকের পার্টটাতে, যেটা এখানে পর্দা দিয়ে ভাগ করে দিত ওরা, আর অ্যানিমালসদেরকে এখানে বেঁধে রাখার ব্যবস্থা এই গ্রুপস গুলোতে, আর এইখানে তাদের খাবার থাকতো। মেনলি ঘোড়া মডেল করে রেখে দেওয়া আছে। এই পোর্শনে অ্যানিমালসরা থাকতো আর ওই পোর্শনে ব্যবসায়ীরা থাকতো। এবারে আমরা ওই হামামের দিকটাতে চলে এসেছি। এখানেও এখানে সংস্কৃতে গেটের উপরে লেখা আছে। এইগুলোই হচ্ছে সেই হামাম, ওই দিক থেকে জল নিয়ে এসে এখানে স্নানের ব্যবস্থা। প্রত্যেকটা এন্ট্রির উপরেই এরকম একটা করে সংস্কৃতের ইনস্ক্রিপশনস আছে। মেন ফায়ার টেম্পলে ঢুকছি আমরা এখন, এর উপরেও এরকম ইনস্ক্রিপশন আছে। ওই একদম টপে শিব বন্দনা লেখা আছে উপরটাতে, স্বস্তিক চিহ্ন। আর এইখানে ফায়ার টেম্পলে আগে ন্যাচারাল ফায়ারই জ্বলতো, কিন্তু এখন গ্যাস লাইনের মাধ্যমে জ্বলে, যেহেতু এখান থেকে ড্রিলিং করে সমস্ত গ্যাসই বের করে নেওয়া হয়েছে। আর এই ফায়ার টেম্পলের বাইরের চত্বরটা হচ্ছে এইরকম। এইগুলোতে এখন সব সুভেনির শপ হয়ে গেছে, পরে তৈরি এগুলো। এখানে আজারবাইজানের ফ্ল্যাগ উঠছে। আর এইদিকে এই ওয়ালের ভেতরে হচ্ছে ফায়ার টেম্পল। ইয়ানারদাগ
এটা হচ্ছে মাউন্টেন অফ ফায়ার। এই যে নিচে আগুন বেরোচ্ছে, এই ন্যাচারালি এখান থেকে মাটির নিচ থেকে গ্যাস বেরিয়ে এখানে আগুন জ্বলছে। 1950 সালের পর থেকেই এখানে এরকম জ্বলছে। এক মেষপালক হঠাৎ করে এখানে আগুন জ্বালিয়ে ফেলে, তখন বোঝা যায় যে মাটির নিচে গ্যাস আছে এবং সেই থেকে কন্টিনিউয়াস জ্বলছে। কখনো কখনো নাকি এই ফ্লেম প্রায় 9 মিটার পর্যন্ত উঁচুতে ওঠে। এটা হাইড্রোকার্বন গ্যাস। और ये जो रेड लाइन है ना, बस यहाँ से लेके ये वहाँ तक ভালো তাপ আসছে এখান পর্যন্ত। वेजिटेशन, मतलब ये पेड़ पौधे। এই হচ্ছে ফায়ার মাউন্টেন। প্রচন্ড তাপ আছে কিন্তু কন্টিনিউয়াস জ্বলে যাচ্ছে এখানে। সারাদিনের ঘোরাঘুরির পরে ব্যাক করছি এখন। এবার আমাদের ট্যুরের শেষ পর্যায়ে হায়দার আলিয়ার সেন্টারে এসছি। 6,19,000 স্কোয়ার ফিটের এই স্ট্রাকচার, ফ্লুইড ফরমেশনে। এর কোনো কর্নার নেই। 2007 সালে শুরু করে 2012 সালে এটা কমপ্লিট হয়। 2013 সালে এটা ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভ্যালে এটা প্রাইজ পায়। এখানে দেখে বোঝা যাচ্ছে না এটা 8 তলা। এর মধ্যে 1000 সিটের একটা অডিটোরিয়াম আছে, একটা মিউজিয়াম আছে, আরো কিছু অফিস আছে। আজকের এই হায়দার আলিয়ার সেন্টার দেখার পরে আমাদের এই ট্যুর কমপ্লিট হলো, আর আমার ভিডিওটাও এখানে শেষ করছি। সন্ধ্যার বাকু যেতে যেতে আর একটুখানি দেখে নিয়ে এই ভিডিওটাকে শেষ করে দেবো। চলো।